দর্শক, আজকে সুপ্রিম কোর্টে একটা কড়া পর্যবেক্ষণ সামনে এসছে যে সত্যি ভয় জাগানোর মতো একটা ঘটনা। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এতটাই অনাস্থা প্রকাশ করা হয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের দায়িত্ব সম্পূর্ণভাবে সিআইএসএফের জওয়ানদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে। রাজ্য সরকারকে আরও বলা হয়েছে শান্তিপূর্ণ কোনো আন্দোলনকে সরকার যাতে বল প্রয়োগ না করার চেষ্টা করে, বল প্রয়োগ যেন না করে, এমনও কিন্তু সিদ্ধান্ত দর্শক দেওয়া হয়েছে। এবং দর্শক, আজ সিবিআই সন্দীপ ঘোষকে আজ পর্যন্ত টানা 6 বার তলব করেছে এবং জিজ্ঞাসাবাদও করেছে এবং প্রয়োজনে হেফাজতেও নিতে পারে। ও বিভিন্ন সন্দেহভাজনের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরাও পর্যন্ত করতে পারে। ঠিক এই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে দুটি আলাদা আলাদা পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে আজ বেলা 12টায় লালবাজারে হাজির হতে বলা হয়েছে। কিন্তু কেন, কি সেই দুটো অভিযোগ? প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ মিডিয়ার সামনে অত্যন্ত 9 বার নির্যাতিতা হয়ে যে মহিলা ডক্টরের মৃত্যু হয়েছে নৃশংসভাবে, তার নাম তিনি উচ্চারণ করেছেন। এই হলো প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, 2021 সাল থেকে আজ পর্যন্ত মানি লন্ডারিং অ্যাক্ট বা আর্থিক তছরূপের জন্য তাকে জেরার কারণে তাকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। দর্শক, একটু মিলিয়ে দেখুন, সিবিআই হাইকোর্টের নির্দেশে যে তদন্ত প্রক্রিয়া হাতে নিয়েছে, সেখানে এই তদন্তকে স্বচ্ছ এবং সঠিকভাবে কারা এখানে যুক্ত, কোন কোন ব্যক্তিরা এখানে যুক্ত, তার তদন্ত করে বের করার জন্য কিন্তু দফায় দফায় সন্দীপ ঘোষকে এবং ধৃত সঞ্জয় রায়কে জেরা করা হচ্ছে। এবং চেস্ট বিভাগের যিনি আধিকারিক, তাকেও তলব করা হয়েছিল। আজকেরও মিডিয়াতে দেখলাম যে পোস্টমর্টম যিনি করেছিলেন সেই বিশেষজ্ঞকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে আপামর দেশবাসী, পশ্চিমবঙ্গবাসী সবারই একটাই, সিবিআই কিভাবে তাদের তদন্ত প্রক্রিয়াকে শেষ করে কতজন এখানে যুক্ত সেই সংখ্যাটা বের করার আপ্রাণ চেষ্টা করছে। বা আমরা কবে জানতে পারবো যে এই রকম নৃশংস এক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত? ঠিক যেই সময়ে বেলা 12টায়, প্রায় প্রত্যেক দিন বেলা 12টায় সিজিও কমপ্লেক্সে সিবিআই হাজির হতে বলে সন্দীপ ঘোষকে, ঠিক এই সময়টাকে বেছে নিল কলকাতা পুলিশ। মহিলা ডক্টরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে যেভাবে গণ আন্দোলন তৈরি হয়েছে, এই গণ আন্দোলন কিন্তু অনেক দিন দেশবাসী দেখেনি বা পশ্চিমবঙ্গবাসী দেখেনি। সেখানে এই তদন্ত প্রক্রিয়া চলার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে যে দুটি মামলা বা অভিযোগের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে, যখন সিবিআই সন্দীপ ঘোষকে বারংবার ডেকে ইন্টারোগেশন করছেন, জিজ্ঞাসাবাদ করছেন বা তার কাছ থেকে ক্লু পাওয়ার চেষ্টা করছে এবং মুহুর্মুহু প্রশ্ন করে তাকে বিদ্ধ করছেন, বেসামাল হয়ে পড়েছেন উনি। এই যে দুটি তো অভিযোগের ভিত্তিতে লালবাজার তাকে ডেকে পাঠিয়েছে ঠিক বেলা 12টায়। দর্শক, এবারে ভেবে দেখুন, একজন ব্যক্তি, অভিযোগ একজনের বিরুদ্ধে, তৎকালীন সুপার থাকাকালীন যে ঘটে যায় যে নারকীয় হত্যাকাণ্ড, খুন এবং ধর্ষণ, তার তদন্ত প্রক্রিয়া করছে সিবিআই। ঠিক একই সঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু দুটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই ব্যক্তি সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে। এর কারণ কি? কোনটা অগ্রাধিকার?
মহিলা ডক্টরের ন্যায় বিচারের দাবিতে যেখানে ডার্বির বন্ধ কলকাতায়, তাই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের একটা ঐতিহ্যশালী ডার্বি ম্যাচকেও বাতিল করা হচ্ছে। সেখানে পুলিশি নিরাপত্তার অভাব, গণ্ডগোলের আশঙ্কা, সর্বোপরি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের আশঙ্কায় এই ম্যাচটি বাতিল করা হয়েছে। এবং বিভিন্নভাবে রাজনৈতিক এবং অরাজনৈতিক যে সমস্ত মিছিলগুলো হচ্ছে তাকে আটকানোর চেষ্টা করছে পুলিশ তার বল প্রয়োগের মাধ্যমে, এবং সরকার সেটাকে এগিয়ে নিয়ে চলেছে। সেখানে একই ব্যক্তি সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে কি করে একই টাইমে ডেকে পাঠায় লালবাজার? এটা কি সন্দীপ ঘোষকে কিছুটা রেহাই করে দেওয়া বা বিশ্রাম দেওয়ার কারণে ঘটছে? কিন্তু কেন এই যে মানি লন্ডারিং অ্যাক্টে আর্থিক তছরূপের কারণে যে তদন্ত, আরও রয়েছে নির্যাতিতার নাম প্রকাশ্যে তিনি বারবার বলেছেন, এই দুটি তদন্ত প্রক্রিয়ার ভারত ও সিবিআইকে দেওয়া যেত, তাতে এক সময় সঙ্গে জেরার সময় উঠে আসতো জিনিসগুলো। একই ব্যক্তি যাকে ইন্টারোগেশন করছে সিবিআই, সেই ব্যক্তির বিরুদ্ধে যে চার্জ গঠন হয়েছে সেই চার্জে তাকে ডাকা হচ্ছে পৃথক সময় পৃথক জায়গায়। যতক্ষণ সিবিআই হেফাজতে থাকবে রাজ্য পুলিশ ডাকতে পারছে না। কেবল কলকাতা পুলিশ যখন সন্দীপকে আলাদা অভিযোগের ভিত্তিতে ডাকছে ততক্ষণ কিন্তু সিবিআই ওই সন্দীপ ঘোষকে ডাকতে পারবে না। এটা কি কি হচ্ছে দর্শক বুঝতে পেরেছেন? টানা 6 দিন জেরায় বিধ্বস্ত হয়ে পড়েছে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে কিছুটা রেহাই বা একটু তদন্ত থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্যই কি এই দুটো অভিযোগ আনা হচ্ছে না? রাজ্যবাসী অনেকেই কিন্তু মনে করছে দর্শক যে এর সঙ্গে কিছু কানেকশান বা সম্পর্ক রয়েছে। এ দুটি ভিন্ন মামলা, 2021 সালের মামলা, আর্থিক তছরূপের মামলা। কিন্তু যতক্ষণ রাজ্য পুলিশে বা কলকাতা পুলিশ সিট গঠন করেছিল, সেই সিট গঠনের তদন্ত প্রক্রিয়ায় কিন্তু একেবারের জন্য সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরঞ্চ তাকে এনআরএস মেডিকেল কলেজে সুপার পদে বদলি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। কিন্তু কেন আজকে তাকে ডেকে পাঠানো হচ্ছে বেলা 12টার সময়? কি কারণে? ওই সময় তো সিবিআই তাকে বরাবরের জন্য ডেকে পাঠাচ্ছে এবং তদন্ত করছে। কলকাতা পুলিশ তো অবশ্যই জানে যে সিবিআই তদন্ত প্রক্রিয়া চলাকালীনই অন্য কোনো মামলায় সন্দীপ ঘোষকে ডেকে পাঠানোটা সঠিক সময় নয়। টাইমিংটা দেখুন দর্শক, বেলা 12টায় সিবিআই ডাকছে, বেলা 12টায় ডাকছে লালবাজার। এক ব্যক্তি কোন দিকে যাবে? না মধ্যবর্তী অবস্থান নেবে যে কোথাও যাব না? কিন্তু কেন এই জিনিসটা ঘটছে? সন্দীপ ঘোষকে একটি তদন্তকারী দল যখন ইন্টারোগেশন করছে, এই নারকীয় হত্যাকাণ্ডের কিনারা বের করার জন্য মরিয়াভাবে তদন্তে জেরা করছে, প্রশ্নের পর প্রশ্ন তৈরি করে তাকে যখন আরও কারা জড়িত, কেন আত্মহত্যা তত্ত্ব খাড়া করা হলো, কেন এফআইআর করতে তো দেরি করা হলো? দুটো প্রশ্ন খুব ভাইটাল। আত্মহত্যা তত্ত্ব কেন খাড়া করা হলো এবং এফআইআর হয়েছে ভোর সকাল 6টার সময় জানা গেল অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার খবর। রাত্রি 11:45 এফআইআর লঞ্চ হচ্ছে, এফআইআর করা হচ্ছে। এতটা সময় কেন দেরি করা হচ্ছিল? রাজ্য সরকারের কলকাতা পুলিশ সিট গঠন করে যে ভাবে তদন্ত প্রক্রিয়াকে শুধু একমাত্র সঞ্জয় ঘোষকে অপরাধী হিসাবে সাব্যস্ত করেই কিন্তু তাতে তদন্ত প্রক্রিয়া চলছিল। সেখানে কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন তার অনুভব করেনি। হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত প্রক্রিয়া হাতে নিল, তখন সিবিআই
সন্দীপ ঘোষকে প্রধানতম সন্দেহভাজন হিসাবে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করছে, তার কাছ থেকে তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করছে কারা কারা জড়িত, কী ধরনের ঘটনা ঘটতো, সঞ্জয় রায় কীভাবে এত প্রভাবশালী হয়ে উঠলো, একটা সাধারণ একটা সিভিক ভলেন্টিয়ার হয়েও কেন সেখানে সে এইভাবে এত অবাধ বিচরণ করত, এর কারণটা কি। ঠিক ওই সময় সিবিআই তদন্তকারীদের টাইমিংয়ের সময় রাজ্য পুলিশ সন্দীপ ঘোষকে ডেকে পাঠাচ্ছে দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে। সময়টা ভাবুন, এটা খুব গোলমেলে নয় তো। কিছুটা বিশ্রাম হয়ে যাবে সন্দীপ ঘোষকে, সন্দীপ ঘোষ বলে দেবেন আমি কলকাতা পুলিশ ডেকেছে সেখানে যাচ্ছি, সিবিআই অফিসে আমি যেতে পারবো না। ভাবুন দর্শক, আমরা অবশ্যই এটাকে নিয়ে ভাবতে পারি যে দুটো টাইমিং, দুটো সময় একই সঙ্গে একই ব্যক্তি, প্রধানতম অগ্রাধিকার বিষয় এই নৃশংস হত্যাকাণ্ডের কুলকিনারা করা, তার জন্য যাকে প্রয়োজন সিবিআই অবশ্যই ডাকতে পারে এবং তার বয়ান রেকর্ড করতে পারে। ঠিক একই সময় একই ব্যক্তিকে একই টাইমিংয়ে কলকাতা পুলিশও ডেকে পাঠাচ্ছে তদন্ত করার জন্য। এই টাইমিংটা লক্ষ্য করুন, কীরকম সময় বেছে নেওয়া হয়েছে। এতটুকু অপেক্ষা করলো না যে অপেক্ষা করা হোক সিবিআই তদন্তের গতি প্রকৃতি, সিবিআই আর সন্দীপ ঘোষের ডাকার প্রয়োজন আছে কিনা সেটুকু জানার পর অবশ্যই ডাকা যেত। কিন্তু সিবিআই তদন্ত প্রক্রিয়া চলার সময়ই তাকে অন্য দুটি অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠানো হচ্ছে। এই টাইমিংটা দর্শক গোলমেলে মনে হচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছেন সন্দীপ ঘোষ, ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছেন। ক্লান্তিতে ভারাক্রান্ত হয়ে বা চাপের কারণে যদি বলে দেন, এমন কোনো কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে? তার কারণেই কি ডেকে পাঠানো হচ্ছে যাতে একটু বিশ্রাম পায়? দুটো আলাদা মামলা, আলাদা অভিযোগ। দর্শক আপনারা ভেবে দেখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সঙ্গে আছি কলকাতা কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ।